হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি কোনো সাধারণ ব্যক্তি মিথ্যে কথা বলেন তার শাস্তি হয়, তাকে মিথ্যেবাদী বলে তার উপর নানা রকম আরোপ করা হয়, দোষ চাপানো হয়। কিন্তু যখন সমাজের কোনো বড় বড় মাথা মিথ্যে কথা বলেন, সেটাকে ধরে নেওয়া হয় তিনি ভুলে দিয়েছেন, ভুলে বলে ফেলেছেন, বা তিনি জানেন না, বা কোনো কারণে স্লিপ অফ টাং। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি বলেন, তাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমাদের প্রাথমিক মনে হতে পারে যে গত 1 সেপ্টেম্বর 2025 এই মামলার শুনানি হলো না কেন। যদি আমরা ভালো করে রিভিউ করি, আমরা অনেক কিছু বিষয় আমাদের উঠে এসছে। কি বিষয়? চালাকির শেষ সীমায় পৌঁছে গেছে স্টেট গভর্নমেন্ট অ্যাসাইন অ্যাডভোকেটস বা সিনিয়র অ্যাডভোকেট। দেখুন, স্টেট গভর্নমেন্ট তার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তিনি হরিলুট খেলছেন। মানে ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গ একটি এমন রাজ্য যারা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছেন। কতটা নির্মম, কতটা কুৎসিত, কদাকার, বিভৎস, নিষ্ঠুর, নির্মম সিদ্ধান্ত না হলে এরকম নির্মমতা কাজ করা হয়। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছেন, যিনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন। তিনি স্যালারি পাচ্ছেন, তিনি বেতন পাচ্ছেন, তিনি রেমুনারেশন পাচ্ছেন, হোয়াট এভার ইট মে বি, সেটা হচ্ছে আমাদেরই ট্যাক্সের টাকা। যখন আমরা ট্যাক্সের টাকা দিই, সেখানে এডুকেশান সেস বলে একটা অংশ থাকে। সেই এডুকেশান সেস থেকে যে টাকাটা তার কিছু তার 30% স্টেট গভর্নমেন্ট পায়। যখন আমরা কোনো কিছু একটা জিনিস কিনি, তার 12.5% ভ্যাট পায় সেন্ট্রাল গভর্নমেন্ট, 12.5% ভ্যাট পায়, বা কোনো ক্ষেত্রে 9%, 10%, তার ডিভিশন আছে, সব ক্ষেত্রে সমান নয়। কিন্তু যেটা সেটা হচ্ছে সমান হবে, সমান পরিমাণ পায় সেন্ট্রাল, সমান পরিমাণ পায় স্টেট গভর্নমেন্ট। তাহলে আমাদেরই ট্যাক্সের টাকায় এই সিনিয়র অ্যাডভোকেট টাকা পাচ্ছেন, কিন্তু তিনি বলছেন আমাদের বিপক্ষে। দেখুন কতটা মিথ্যেবাদী। দেখুন, যখন প্রথম 1 সেপ্টেম্বর 2025 মামলা শুরু হচ্ছে, জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বসে আছেন। 2টোর সময় শুরু হলো সওয়াল। কপিল সিব্বাল মহোদয় প্রথমে এসে বললেন যে আমার তো শুনানি করা সম্ভব নেই। কেন না, আমি একটি কনস্টিটিউশনাল বেঞ্চে এই মুহূর্তে বিজি আছি। জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোল তখন দীপ্ত কণ্ঠে বললেন যে কনস্টিটিউশনাল বেঞ্চের কাজ সেরেই আমরা এসেছি, অর্থাৎ প্রি লাঞ্চ সেশন, পোস্ট লাঞ্চ সেশন। প্রি লাঞ্চ সেশনে আমরা কনস্টিটিউশনাল বেঞ্চের যে যাবতীয় রেলিভেন্ট ওয়ার্কস আমরা ফিনিশ করার পরেই এই বেঞ্চে এসেছি। সুতরাং এই মুহূর্তে কোথাও কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ নেই। এটা কপিল সিব্বাল মহোদয় হয় জানতেন না, বা তিনি জানতেন একটা চালাকি মেরেছেন। তখন তিনি অন্য কথা বললেন যে না না না, আমার অনেক কথা বলার আছে, অনেক নতুন তথ্য দেওয়ার আছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের আইনটা এত জটিল, সংবিধান এত প্যাঁচ করা আছে, এখানে প্রতি মুহূর্তে মুহূর্তে মানে আইনের মার প্যাঁচ। আইন আছে, আইনের প্যাঁচও আছে, আবার আইনের মার প্যাঁচও আছে, আইনের শিয়াল প্যাঁচও আছে। অর্থাৎ আইনের ভাষায় কী লেখা আছে, যদি কোনো কনস্টিটিউশনাল বেঞ্চে কোনো মামলা চলে, কনস্টিটিউশনাল বেঞ্চ সবার আগে, কনস্টিটিউশনাল বেঞ্চে মামলা চলছে মানে, আর সমস্ত মামলা তার কাছে বালিবিন্দুর মতো মনে হবে। অর্থাৎ যদি কোনো সিনিয়র অ্যাডভোকেট বলে যে আমি কনস্টিটিউশনাল বেঞ্চে আছি, এই থাকতে পারবো না, তাকে সংবিধান সেই অধিকার দিয়েছে। সেখানে কিন্তু বিচারকরা কিছু করতে পারবেন না। আমাদের হয়তো মনে দুঃখ হতে পারে যে এই মামলাটা হলো না, কিন্তু আইনে তাদের হাত পা বাঁধা। এই সূত্রটা নিয়েছিলেন কপিল সিব্বাল মহোদয়। কি যখন তিনি দেখলেন যে এই সূত্রটা অলরেডি, এই অস্ত্রটা ভোঁতা হয়ে গেছে, ভোঁতা করে দিয়েছেন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের, তখন তিনি আবার অন্য ফাঁদ পাতলেন। অন্য একটা আইন কী আছে না, যদি কেউ বলেন
যে তথ্য আমি দিয়েছি এছাড়াও আমার কাছে নতুন তথ্য আছে। তিনি নতুন দিক বা না দিক তিনি যদি বলার চেষ্টা করেন, তিনি হয়তো বললেন না, তাকে হয়তো কী করবেন, তাকে হয়তো একটু ভর্ৎসনা করবেন, আপনারা বলা ঠিক হয়নি, আপনি কোর্টের সময় নষ্ট করছেন, আপনি কোর্টের সময় নষ্ট এইভাবে করতে পারেন না, কিন্তু শাস্তি কিছু হবে না। তার মানে কিন্তু একটা ডেট কিন্তু চলে গেল। দেখুন, আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন, যারা ডিএ মামলার সঙ্গে যুক্ত আছেন, আপনারা কানে শুনছেন, উপভোগ করছেন, কিন্তু যারা আমরা কনফেডারেশন বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিংবা ইউনিটি ফোরাম কিংবা কর্মচারী পরিষদ কিংবা সংগ্রাম যৌথ মঞ্চকে মাঝে মাঝে কিছু টাকা পাঠাই এই মামলা চালানোর জন্য, তারা কিন্তু যন্ত্রণাটা আমাদের অনেক কষ্ট। কারণ আমরা যদি 500 টাকা দিই, 100 টাকা দিই, 200 টাকা দিই, 1000 টাকা দিই এই মামলাকে চালানোর জন্য, দুজন সিনিয়র অ্যাডভোকেটকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, এখান থেকে প্রায় ডিস্টেন্স 1200-1500 কিলোমিটার, তাহলে যাওয়া আসা নিয়ে এই যে বিশাল ডিস্টেন্স 1500 কিলোমিটার, তাদের খাওয়া দাওয়া খরচ, তাদের রেমুনারেশন, বিশাল খরচের ব্যাপার। এটা কিন্তু স্টেট গভর্নমেন্টে লাগবে না, কারণ তারা তো মাছের তেলে মাছ ভাজছে, আর আমরা নিজেদের তেল দিয়ে মাছ ভাজছি। এটাই হচ্ছে পার্থক্য। তো এবার কপিল সিব্বল মহোদয় কী বললেন যে আমার নতুন কিছু বলার আছে। দেখুন, তিনি এখানে আবার একটা মিথ্যে কথা বললেন। এর আগের দিন অর্থাৎ 7ই অগাস্ট 2025 তিনি বলেছিলেন যে স্যার আমি একটু রিজয়েন্ডার নোট দেবো, একটা রিজয়েন্ডার নোট দেওয়ার জন্য আমাকে একটু অ্যাপ্রুভ করুন। জাস্টিস সঞ্জয় ক্যারল আইন মোতাবেক কেউ যদি রিজয়েন্ডার নোট দিবে বলেন তাকে সময় দিতে হবে। তিনি বলেন যে মানে তখন তিনি বলছেন যে আপনার সময় কত লাগবে। তখন এই সিনিয়র অ্যাডভোকেট বলে কপিল সিব্বল মহোদয় বলছেন যে আমার স্যার মিনিট 15 লাগবে, 15 মিনিটের মধ্যে আমি আমার যা কিছু বলার বলে দেবো। তাকে 15 মিনিট যদি সেই সময় অ্যাপ্রুভ না করতেন, তাহলে হয়তো আজকে ডি মামলার শুনানি শেষ হয়ে তার ভার্ডিক্ট বেরিয়ে যেত। কিন্তু জাস্টিস সঞ্জয় ক্যারল ওনাকে সেই 15 মিনিট সময় দেওয়াটাই কাল হয়ে গেছে। সেই 7ই অগাস্ট 2025 যখন মামলাটা একেবারে শেষের পথে, তখন তিনি মাস্টার স্ট্রোক রিজয়েন্ডার নোট দিয়ে এটা আজ পর্যন্ত ঝুলে আছেন। এবং তিনি 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি বলছেন যে আমার 2 দিন সময় লাগবে। ভাবুন, যিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলেছিলেন যে আমার 15 মিনিট লাগবে রিজয়েন্ডার নোট দিতে, তিনি এখন বলছেন আমার 2 দিন লাগবে, আমার অনেক কিছু বলার আছে। আমাদের আশঙ্কা হচ্ছে কপিল সিব্বল মহোদয় 2 দিন বলার পরে এবার হয়তো আরও কোনো সিনিয়র অ্যাডভোকেট বা অ্যাডভোকেট আছে যারা স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, তারাও বলার চেষ্টা করবে। কারণ তাদের প্ল্যানিংটা তো একটা, তাদের উদ্দেশ্য একটা, যে কোনোভাবে 2026 বিধানসভা ভোটের আগে পর্যন্ত যখন এমবার্গো জারি হচ্ছে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত এই মামলাটাকে টেনে নিয়ে যাওয়া, সেই সময় টেনে নিয়ে যাওয়া যেই মুহূর্তে ভোটের এমবার্গো জারি হয়ে যাবে। আর যখন ভোটের এমবার্গো জারি হয়ে যাবে, তখন স্টেট গভর্নমেন্ট বলবে যে আমি এখন বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত আছি। কারণ জনপ্রতিনিধিত্ব আইনে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে বলাই আছে স্টেট গভর্নমেন্ট তিনি তার স্টেট লেজিসলেচার ইলেকশনের জন্য তিনি সময় যদি দেন, তাহলে অন্য মামলাকে তিনি ডরমেন্ট রাখতে পারেন। বা কারণ এই যে জনপ্রতিনিধিত্ব আইন সবার উপরে, অর্থাৎ ভোট সবার উপরে, ভোট বড় বলাই। তাই যখনই জাতীয় নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের জন্য ভোটের এমবার্গো জারি করবে, সঙ্গে সঙ্গে এই মামলা চলে যাবে ঠান্ডা ঘরে। তখন এই কপিল সিব্বল মহোদয়, অভিষেক মনু সিংভিজি মহোদয়, রাকেশ দ্বিবেদী মহোদয়, শ্যাম দিবানো মহোদয়, তিনারা আবেদন করবেন যে স্যার এখন বিধানসভা ভোট চলছে, দয়া করে এটাকে 3 মাস 4 মাস পিছিয়ে দেন। বিধানসভা ভোট শেষ হওয়ার পরে যখন লেজিসলেচার কনস্টিটিউট হবে, তারপরে আপনি এটাকে জুলাই বা আগস্ট মাসের ডেট দিয়ে দেন। প্ল্যানটা হচ্ছে এরকম, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কিংবা জানুয়ারির শেষ পর্যন্ত কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি এরকম একটা সময় পর্যন্ত এই ডিএ মামলাটাকে টেনে নিয়ে যেতে হবে যে কোনোভাবে। তারপরে ভোটের এমবার্গো, ব্যাস মামলা চলে যাবে হাইবারনেশনে।
শীত ঘুমে চলে যাবে মামলা। তার জন্যই এত ষড়যন্ত্র। দেখা যাক কি হয় আগামী 8ই সেপ্টেম্বর। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।